বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও যেতে হয়। আমি ব্যারিস্টার পার্থ এবং ব্যারিস্টার দিলীপ সরি জনাব দিলীপ বড়ার কাছে একই ধরনের প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা কথা উঠছে এরকম যে বাংলাদেশের আসলে চীনের সাথে যে সম্পর্ক কি করবে, কত টাকা পাবে, পাবে না তা আসলে অনেকটা ভারতের উপর নির্ভর করে কিনা এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চীন সফর করলেন, অনেকেই বলছেন যে তিনি সেখান থেকে আসলে কিছু পান নাই। কারণ তিনি আসলে বাংলাদেশের জন্য যে স্বার্থ সেই স্বার্থের চেয়ে আ ভারত রেগে যায় কিনা, চটে যায় কিনা, অপছন্দ করে কিনা সেটা তার মাথায় বেশি রাখতে হয়েছে। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। জনাব দিলীপ বড়ুয়া, একইভাবে জনাব আন্দালিব রহমান পার্থ আপনার বিশ্লেষণ আমরা শুনবো। আমরা একটু দিলীপ বড়ুয়াকে শুনে আসি। ধন্যবাদ। দেখেন, সব সময় তো এক থাকে না, সময়ের সাথে সাথে প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে যায়। তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সৃষ্টি করার জন্য যারা সহযোগিতা হয়েছে আমরা কৃতজ্ঞ। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে বেঁচে থাকবো, যে বেঁচে থাকতে পারবো না, অথবা ওই চিরদিন আমাদের ঋণ ঋণ পরিশোধ করতে হবে তাদের কথা মতো কাজ করার মধ্য দিয়ে। সাম্প্রতিক কালে আপনার আমাদের সেতু মন্ত্রী মাননীয় ওবায়দুল কাদের সাহেব, উনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন। এটার ইমপ্লিকেশন কি উনি হয়তো বুঝেন নাই। সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব, তারা আমাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করছে, আর চীনের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক, ভালো সম্পর্ক। এখন প্রশ্নটা হচ্ছে, চীনও তো আগের জায়গাতে নাই। 10 বছর আগে চীন যে জায়গাতে ছিল, এখন তো চীন সেই জায়গাতে নাই। চীনের এখন ইন্টারেস্ট হচ্ছে যে সাহায্য অথবা সম্পর্ক, এটার সাথে অর্থনৈতিক অবস্থার সাথে তার রাজনৈতিক বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদের দুইটা ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে ওই আপনার 2008-9 তারিখ, 2008-9 সালের দিকে, সেটা হচ্ছে যে চীনা সরকার তারা বাংলাদেশকে একটা ডিপ সিপুট করে দিতে চাইছিল। এটার অনেক এস্টিমেট হতো, এটা হলো সেটা হলো, কিন্তু এক পর্যায়ে তখন 2014 সালের পর ক্ষমতা আসার পর চীন যখন গেলেন এটার সমস্ত প্রস্তুতি নিয়ে, তখন তারা আর এটা ভারতের কথা মতো চলতে পারে না, করতে পারে না। আমরা এরকম একটা ঘটনা থেকে বঞ্চিত হলাম। আমাদের ভারত করেও না, ভারত দেও না, তারা কাছে নিতে চায়। এই যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই জন্য চাইনিজেরা এখন ভারত এবং চীন এখন পরস্পরমুখী অবস্থান করছে আমি এবং আমি একটু বাংলাদেশকে আমার মনে হয় যে আপনাকে পেয়েছি আমাদের এই প্রশ্ন জানতেই হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানটা আসলে কি? মানে অন্তর্গতভাবে আমাদের একটু বলবেন যে মানে উনি কি এই যে ভারত করেও না, করতেও দেয় না, শুধু চায়, আপনি যেটাকে মানে এর চেয়ে সুন্দরভাবে আর বলা সম্ভব ছিল না। এই অবস্থানটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন? এবং জেনে এটা দিয়ে উনি কি করতে চান? যে মানে এরকমই থাকুক সেটাই চান উনি? না, উনি তো মনে করছেন হয়তোবা, আমি তো আর ছিলাম না বা আমি তার সাথে সম্পর্ক নাই ওইভাবে। তো আমার যে অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে, হুম, হয়তো উনি মনে করছেন এবার উনি ও ইকোনমিক ডেভেলপমেন্ট নামে পার পেয়ে যাবেন। হুম, কিন্তু মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। হুম, চীন তো শিশু নয়, অনেক ম্যাচিউরড এখন, হুম, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, গ্লোবালি, আবার রিজনালি। হুম, এখন আপনি রিজনালি আমার দেশকে, বাংলাদেশকে তার নিজস্ব কবজার মধ্যে আমার প্রতিবেশী রাখবেন, হুম, আবার বলবেন যে এটা করো না, ওইটা করো না। তো করো না। আজকে আমাদের এই যে আপনার রংপুরে তিস্তা প্রজেক্ট হুম, ব্যারেজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, হুম, সেটা করো কেনা, কিন্তু সে করবে না, আবার করতেও দেবে না। ডিপ সিপুট করেও নাই, করতেও দেয় নাই। এখন সে করবেও না, দেবেও হুম। না। মানে কিন্তু অন্যদিকে দেখেন, বলেন, না, না আপনি শেষ করেন। অন্যদিকে হ্যাঁ, অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে যে আপনি কথা নাই বার্তা নাই, এতদিন পর আপনি আমার এত বছর পর পানি দিলেন না, পানি চুক্তি চুক্তি হয় 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 হয়, মমতার অজুহাতে তো দিলেন না। এখন মমতা বিরোধিতা করলে চুক্তি দেবে, পানি দেবে,
এটা কতটুকু বাস্তব? না, না জনাব দিলীপ বড়ুয়া আরেকজন আপনি আসি আর রাইট জনাব দিলীপ বড়ুয়া আপনি খুবই ঠিক কথা বলেছেন। আমাদের দর্শকরা আপনার কথা খুবই পছন্দ করছেন। শুধু আমি একটু মতামতের একটু সামারি আপনাকে জানায় রাখি। দর্শকরা বেশিরভাগ সময় বলেছেন যে জনাব দিলীপ বড়ুয়া আপনি যখন ক্যাবিনেটে ছিলেন তখন যদি এইসব কথাগুলি এত জোর দিয়ে বলতেন তাহলে হয়তো আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছতাম না। আমরা নিশ্চয়ই আপনাকে পরে শুনবো। হ্যাঁ, আপনার ৬০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকেই বলছেন যে মানে এই রাজনীতির অভিজ্ঞতা দিয়ে এই পথটা পেরিয়ে আপনি এই জায়গায় এসে পৌঁছতে চেয়েছিলেন কিনা? এগুলি আমরা শুনবো। আমরা একটু ব্যারিস্টার আন্দালিব পার্থ আপনার কাছে যেতে চাই। ব্যারিস্টার আন্দালিব পার্থ অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি আমার হাতে ফিরে এসেছেন। ওই ওই প প জি, জি আপনি কি চীনের শেষ এই করতে চান? কথাটা আমি একটু জি, বলতে চাচ্ছি। জি, জি, জি শেষ করেন। জি হ্যাঁ, শেষ করেন। জি বলুন। ১ মিনিট বলবো। এটা এবং আমাদের সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন, ৫০০ কোটি লোন দেবে, হুম, এটা সেটা সমস্ত কিছু চীনের সাথে অনেক আলাপ আলোচনা হুম, হচ্ছে প্রাইভেটলি, হুম, সরকারি লেভেলে। কিন্তু তখন ভারত আসি ওইখানের উপর একটা ইয়া দিল। ওই সি আপনার আমাদের দেশের শহর অঞ্চল দখল করে যে একটা লাঠি গালি দিল। হ্যাঁ, এটা আমাদের। এখন ভারতও ওই ধরনের একটা লাঠি গালি দিল। এই আমরা টেকনিক্যাল টিম পাঠাবো। আমরাও সহযোগিতা করব। কিন্তু এটা ঝুলতে ওই মরুভূমি হয়ে যাবে। হুম, ঝুলতে মরুভূমি হয়ে যাবে। তো এই জায়গা থেকে হুম, বিবেচনা করলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফর, হুম, দ্বিপাক্ষিক সফর সবসময় ভালো থাকে। হুম, কিন্তু উনি যে এক্সপেকটেশন ওনার যা ছিল যে আমি ইয়া করে কি জানি বলে এক্সপেকটেশন ছিল আমি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা এবার বোধহয় পার পেয়ে যাবে। হুম। না, চীনা বুদ্ধির সাথে প্রধানমন্ত্রী ওইভাবে জয়লাভ করছেন বলে আমার মনে হয় না। এবং না খুবই একটা জি আপনি যদি শেষ করেন মানে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন। আমি একটু ব্যারিস্টার পার্থকে শোনার জন্য একটু উদগ্রীব হয়ে আছি। আপনি একটু শেষ লাইনটা একটু যদি বলেন। ওই তো আর ২-১ লাইন বলবো। জি। এখন আমার যে কাছে আছে তারপরেও আমাদের বন্ধুত্ব দরকার। চীনের সাথে তারপরেও তো আমাদের ১৬,০০০ কোটি টাকা এগুলা প্র্যাকটিক্যালি অনুদান। হুম, এগুলা প্র্যাকটিক্যালি অনুদান। তো চাইনিজেরা অবশ্যই এটা ছেড়ে দেবে না আমার বিশ্বাস। হুম, তারাও টেকনিক্যাল টিম পাঠাবে। হুম, ও টেকনিক্যাল টিম পাঠাতে পাঠাতে হয়তো সরকার ততদিন হুম। থাকবে কিনা আমি তো জানি না। এটা একমাত্র আমাদের দেশের মানুষেরা আমাদের পরম আমরা আমরা করুণাময়কে আমরা বিশ্বাস করে রাইট, তারা। রাইট, রাইট। এই প্রসঙ্গটা আমরা আবার একটু শুনবো। আমরা একটু ব্যারিস্টার পার্থের কাছ থেকে শুনতে চাই যে ব্যারিস্টার পার্থ আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন যাও যে শুনুন। প্রধানমন্ত্রী চীন সফর এবং পাওয়া না পাওয়া না ভারতের এখানে তো বরাবর? জি। না পাওয়া না পাওয়ার কিছু নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছেন আগে থেকেই বাংলাদেশ টিম জানতো যে চায়না কি দিবে না দিবে বা হুম, চায়না তত কিছু দিবে না। দেখেন এখানে একটা ব্যালেন্স আছে। আপনি এভাবে বললে বা এই যে ভারত খুঁটি গাচ্ছে বা এটা না। ও চায়না বাংলাদেশকে রেকগনাইজ করে ১৯৭৫ সালের মনে হয় ৩১ অগস্ট। হ্যাঁ, যখন পৃথিবীর সবাই রিকগনাইজ করে ফেলার পর পাকিস্তানে যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল ওটা চায়না লেখা ছিল মেড ইন চায়না। মানে এ ধরনের সম্পর্ক ছিল সেই সময়। আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। কিন্তু তারপর থেকে আনফরচুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে, সবকিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে। এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে এবং বাংলাদেশের মানুষের নার্ভও বুঝতে পারে নাই, পালসও বুঝতে পারেনি এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল যে কারণেই হোক যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে যা চেয়েছে বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে। ভারতের ২০,০০০ সোলজার এখানে মারা গিয়েছে। ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই। বাট তারপর এরপর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে এটা একটা পারপোচিয়াল ঠকানো আরম্ভ হয়েছে। সবসময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। বাট আমার প্রশ্ন সেটাই এটার ওয়ান অফ দ্য মেজর রিজন। আর যখন আমরা উইক থাকি মহিউদ্দিন আপনি বুঝতে হবে হুম, তখন কিন্তু আমরা বেশি ঠকি বিকজ আমাদের হুম, সাপোর্ট লাগে। আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার, হুম, সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার। ইভেন আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল এর মাঝখানে দোতালিটাও ভারত করেছে, সব ধরনের ইন্টারপ্রেটার কাজ হুম। ভারত করেছে, নেগোসিয়েশন ভারত করেছে। সবাই বলতো ভারত আওয়ামী লীগকে রাখবে। রাজনৈতিকভাবে এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে বিকজ ওই কথা বলে তো আর আজকের দিনে লাভ নাই যে আমরা সভরেন আমাদের তো আমরা করবো উই লিভ ইন হুম, আ গ্লোবাল ভিলেজ। সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক আর ভারতের হুম, এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি। বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে তিন দিকে ভারত আসলে ভারত যখন সিকিউরিটি ইস্যু হুম, আসে ভারত কোনো পলিটিক্যাল নর্ম আর এথিক্স চিন্তা করে না।
ভারতের মতো ডাইরেক্ট চলে যায়। যেমন আপনি দেখেন এই যে চুক্তিটা করলো আমাদের মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে। আমরা বিপরীতে যাব কি? আহ, আমরা যাব আমি এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি ডাহা মিথ্যে কথা বলে এই বলে আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে। ওদিকে ভুটানে তো রেল লাইনই নেই। না, রেললাইন হবে। হ্যাঁ, ভুটানে রেলের ব্যারিস্টার ওই পার্থ, তাহলে রেললাইন দেখেন হবে। আপনি তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে ভুটান সরকার আবার ভারতের মধ্যে দিয়ে রেল লাইন বানাতে হবে না, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না, আমি সেটাই বলছি আর কি, বুঝিয়ে দিল একটা কিছু। বাট ভারতের এই ব্যাপারটা 100% আমি ভাইয়ের সাথে, যেমন মোংলা পোর্টের যে জেটিটা চায়নাদের দেওয়ার কথা ছিল, ভারতের 1 নম্বরে 2 না, নম্বর কিন্তু জেটি ব্যারিস্টার ছিল। পার্থ, এই যে ব্যারিস্টার পার্থ, বাট এই জায়গার মধ্যে আমি বলেন একটু ছোট বলেন করে প্রশ্ন করতে চাই, কারণ আপনার জন্য আমার অরিজিনাল প্রশ্ন একটা আছে। করেন না। সেই প্রশ্নটা হচ্ছে যে এরকম যে ধরেন ভারতের ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে আপনি কয়েন করেছেন যে চীনের ক্ষেত্রে আগ্রহটা হচ্ছে যে মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক, ভারতের ক্ষেত্রে আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত। তো আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয়? মানে এটা আপনি মনে করেন না? মানে আওয়ামী লীগকেই কেন? 100% ভারত হবে কেন? আমি আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই। জি। দেখেন আমাদের কারোর সাথেই আর শত্রুতামি করা দরকার নাই। হুম, আমি কেন আমার 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 ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য? হুম, আমি কেন সেগুলি করব? এগুলি তো হুম, আমাদের রাজনৈতিক ব্যর্থতা। এগুলি তো আমরা করতে পারি না। এই কারণে ভারত কি করছে? বা আমাদের ব্যুরোক্রেসি ভারতের তুলনায় ডেফিনিটলি অনেক উইক। হুম, এজন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে। ভারত আমাদেরকে যেকোনো ইকোনমিক কারণে কথা দিয়ে হুম, কথা রাখছে না। হুম, আমাদের তিস্তা হচ্ছে না, গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না। বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক। আমরা কেন? মানে এটা সারা বাংলাদেশই জানে। আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে। সো আমরা যে খুব ফার্মলি এস্টাবলিশ না, আমাদের ডেমোক্রেসি যে খুব ফার্মলি এস্টাবলিশ না, এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ। এবং ওকে। আজকে সরকারের আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে, চায়নার সাথেও ডেভেলপমেন্টের ব্যালেন্স রাখতে হচ্ছে, আপনার ইন্ডিয়ার সাথেও। বাট এই সরকার আপনার কাছে বেশি কেয়ার করে ইন্ডিয়াকে আপনার কাছে মনে হচ্ছে না ন্যাচারালি যে ক্ষমতায় থাকার জন্য। আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ হাসিনা খুব স্মার্ট প্লে করছেন, একই সাথে রাশিয়ার রূপপুরে পারমাণবিক কেন্দ্র বানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখছেন, চীন সফর করছেন, ইন্ডিয়ার সাথে এক ধরনের সম্পর্ক থাকছে, এখন আবার স্পেন যাচ্ছেন, ব্রাজিল যাচ্ছেন, শি ইজ প্লেইং অ্যালং ভেরি স্মার্টলি। Oh yes, she is. She's been there for 15 years. হুম, She is very smart. এটা তো হুম, এখানে তো উনি প্রধানমন্ত্রী ভালো করে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এ প্রেসার পয়েন্টটা কোনখানে গেলে হুম, আমার অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল, বা এটা আসলে উনি দুর্বল হয় না, উনি অ্যাডাপ্টেবিলিটি হয়। উনার যখন দরকার উনি চায়নাতে যাচ্ছেন, যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন, যখন দরকার আমেরিকার সাথে খাতির করছেন, যখন দরকার রাশিয়া আনছেন। এই ব্যালেন্স করে বিকজ জিওপলিটিক্যালি আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায়, হুম, আমেরিকা চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে, চায়না চিন্তা করলে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে। সো ওই অ্যাডভান্টেজে আওয়ামী লীগ সরকার তো বলেই দিয়েছে, ওকে, আওয়ামী লীগ ইজ ওকে। ইন্টারেস্টেড আমার মনে হয় উইথ যেটা স্টেইং ইন পাওয়ার। একটা কথা বলি, রাইট, একটা কথা বলি, রাইট। আজকের দিনের আওয়ামী লীগ কিন্তু কোনো কিছুই চিন্তা করে না। রেপুটেশন বলেন, এই বলেন, সেই বলেন, ইট ডাজন্ট ম্যাটার। আওয়ামী লীগ চিন্তা করে পদ্মা সেতুতে গেলে তুমি আমাকে প্রশংসা করবা, বাজারে গেলে তুমি আমাকে গালি দিবা। বাস আমি এভাবেই থাকবো। এবং আওয়ামী লীগ দুনিয়াকে দেখানোর জন্য, হ্যাঁ ট্রু, আওয়ামী লীগ দেখানোর জন্য একটা, মানে আমরা তো সবসময় বলি ইনস্টিটিউশন যেভাবে ভেঙে ফেলছে, একটা ক্যান্সার পেশেন্টকে আপনার মেট্রো রেলের ফাউন্ডেশন দিচ্ছে আর লিপস্টিক লাগাই দিচ্ছে পদ্মা সেতু। দ্যাটস ইট। সো ওকে। ডেমোক্রেসি নাই, ইনস্টিটিউশন নাই, আওয়ামী লীগ ওয়ান্টস টু স্টে ইন পাওয়ার। কালকে দরকার হলে চায়নার সাথে করবে। আর চায়নার কোনো কিছুতে এই সরকার ভয় পায়, ভেঙে পড়ছে না। আবার যদি বার্মা থেকে বাংলাদেশে অ্যাটাক হয়, আবার দেখবেন চাইনিজরা একটা কিছু ছেড়ে দিছে, ওকে। আবার ইন্ডিয়াকে ছেড়ে দিছে। সো ইন্টারেস্টিং। আই থিংক অ্যামেজিং ব্যালেন্স। হ্যাঁ, আমার ইন্টারেস্টিং। এখন এই যে দুর্নীতি থেকে মানে দুর্নীতির পরবর্তী প্রসঙ্গ হিসাবে আমাকে আসলে ওই রাজনীতি, মানে জনাব দিলীপ বড়ুয়ার রাজনীতি এবং জনাব আদিলুর রহমান পার্থ রাজনীতি নিয়ে একটু প্রশ্ন করতে হবে। আমি প্রথমে জনাব দিলীপ বড়ুয়াকে বলি। জনাব দিলীপ বড়ুয়া, খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আপনি 1964 সাল থেকে রাজনীতি করছেন, এই বছর আপনার রাজনীতি 60 বছর পূর্ণ হতে যাচ্ছে বা পূর্ণ হয়েছে। এই 60 বছরে আমি যদি বলি, মানে আমি আপনাকে খুবই পছন্দ করি, একজন নেতা হিসেবে খুবই শ্রদ্ধা করি, কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে আপনার বা আপনার দলের কোনো গণভিত্তি নাই। আপনি আওয়ামী লীগের সরকারে একজন মন্ত্রী হয়েছেন, কিন্তু আসলে একজন জনগণের ম্যান্ডেট নিয়ে যে আপনি আসলে সংসদ সদস্য হবেন বা আপনার দলের কেউ রাজনীতিতে কোনো ভূমিকা রাখবেন, সেরকম আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি কখনো বিশ্লেষণ করেছেন যে 60 বছরে আপনার কেন কখনো কোনোভাবেই একটি গণভিত্তি দাঁড়ালো না? 60 বছরে তো একটা সময় গিয়েছে হুম, আমি রাজনৈতিক হাতে করি, এবং একটা পর্যায়ে গেছে যে আমাদের নেতা ছিলেন, অনেক নেতা ছিলেন, কমরেড তোহা, কমরেড আসাদুর আলী, হুম, এরকম অনেকেই ছিলেন, কমরেড নগর সরকার। হ্যাঁ, তাদের যুগ তো প্রায় 90 সাল পর্যন্ত ছিল।
তো এই 90 সাল পর্যন্ত পরে হয়তো আমাদের যুগ আসছে। এর মধ্যে সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে আমাদের দল যেমন 67 এ নতুনভাবে গঠিত হয়েছিল, সেখানে কাজী জাফর আহমদ, মেনন ভাই থেকে আরম্ভ করি, এইদিকে আবার দেবেন শিকদার, আলাউদ্দিন, মতিন, এরা সবাই ছিল। তখন বিশাল পার্টি ছিল, সিস্টার মুভমেন্ট। আমরাই প্র্যাকটিক্যাল হোল হার্টেডলি এটা সফল হোক চেয়েছিলাম এবং সেটা সফল হয়েছে, কিন্তু ফ্রুটসটা আমরা নিতে পারিনি। সেখানে ইলেকশন ঘোষণা করা হলো, ইলেকশনে আমরা বর্জন করলাম। যেখানে মানুষের এক্সপেকটেশন ছিল সেখান থেকে আমরা দূরে সরে গেলাম, খালি ফেল দিয়ে গেছি আমরা আওয়ামী লীগকে। তখন মাওলানা বাশার ছিল, তোয়াশার ছিল, আব্দুল হক ছিল, জায়ান্ট লেফট লিডার্স ছিল। এই থেকে আমরা ছাত্রপন নকশালবাড়ির লাইন নিয়ে ছাত্রপন ডিজেক্ট করে দিলাম, আবার আমরা আন্ডারগ্রাউন্ডে গেলাম। পরবর্তীকালে আমরা ওপেন হলাম। ওপেন হওয়ার পরে, এতদিন আন্ডারগ্রাউন্ড থাকার পরে, ওপেন হওয়ার পরে আমাদের নেতা কর্মী কিছু নিঃশ্বাস ফেললো, কিন্তু এটার ভিতর দিয়ে এতদিন তারা আন্ডারগ্রাউন্ডে ছিল। ওপেন হওয়ার পর তাদের দায়িত্ব বাড়লো, পারিবারিক দায়িত্ব বাড়লো, ভাইকে বিয়ে করানোর দায়িত্ব, নিজে বিয়ে বসার দায়িত্ব। এই করতে করতে আমাদের পার্টি একদিকে ভাঙা ভাঙা শুরু হলো, আরেকদিকে আস্তে আস্তে অনেকের স্বপ্ন ভেঙে আপনার ইয়াতে ছিল। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে নিষ্ক্রিয় হয়। আপনার কাছে কি মনে হয় না নেতৃত্ব এবং স্বার্থের কারণে আপনারা অসংখ্য ভাগে বিভক্ত হয়েছেন? অতি সহজে আমরা দেখেছি যে আপনারা হয় এই পন্থী বা সেই পন্থী বড় জোটের সাথে আপনারা গিয়েছেন এবং সেই না, কারণটাও আপনাদের অনেক আমরা বেশি তো বড় না, আমরা তো আগে বড় জোটের সাথে ছিলাম না। হুম, হুম, আমরা তো ছিলাম শুধুমাত্র আপনার ইয়ার সাথে 2004 সালে। হুম, হুম। অবশ্য 15 সাল আবার 2000 যে আশরাফ সাহেব যে ওকে। আপনার ও কি জানি বলে শহীদ মিনারে হুম, বলা হলো যে ওইখানে পূজা অর্চনা দেওয়া হয়, কোরআন হুম, তেলাওয়াত করা হয় না। তখন যে আবার পণ্যদল সৃষ্টি হয়েছিল সেখানেও আমরা ছিলাম অবশ্য। এটা তো পরে লাস্টিং করেনি। 2004 সালে এসে এটা আবার হলো। এই ফাঁকে তো ভাঙা ঘোড়ার ভিতর দিয়ে হতাশা, আপনার কাছে কি মনে হয় যে আচ্ছা এটা শেষ আশার প্রশ্ন আলো। করি। আপনার কাছে কি মনে হয় যে এমন কিছু আছে যেটা আপনারা ঠিক করেন নাই বা ঠিক করতে পারতেন? হাইন্ডসাইট আপনি যদি পিছন দিকে আমি এক দেখেন। লাইনে শেষ, জি। হ্যান্ডসাইড আছে। হ্যান্ডসাইড আমার হুম, উপলব্ধি হচ্ছে, হুম, আমি সবসময় বলছি আমি একজন কমিউনিস্ট থাকতে চাই। হুম, সেই হিসাবে আমি সবসময় সতর্ক থাকি, এমন কোনো কাজ করতে চাই না যেটা হলো যে কমিউনিস্ট মূল্যবোধের বিরুদ্ধে। হুম, এখন আমার যে উপলব্ধিটা হচ্ছে, হুম, এই দেশের বামপন্থীদের বিশেষভাবে নব্য বামপন্থীরা, এরা হলো অপরচুনিস্ট। হুম, এদের হচ্ছে অধিকাংশ হচ্ছে অপরচুনিস্ট হুম, হুম, এবং সুবিধাবাদী। ওইটা হুম, তো সুবিধাবাদী হুম, এবং এখানে যে থিওরিটিক্যাল এক্সারসাইজ করে হুম। তাত্ত্বিক চিন্তা চেতনাকে বিকশিত করে না, কি কৌশল অবলম্বন করা যাবে, না সেই কৌশলটাও আমরা কিন্তু জনাব দিলীপ বড়ুয়া, আপনি একটা বুর্জোয়া দলের ক্যাবিনেটে মন্ত্রী হয়ে যদি নব্য বামপন্থীদের অপরচুনিস্ট বলেন, সেটা নিজের উপরে এসে পড়ে কিনা সেটা আমি আপনার কাছে একটা শোনা। মানে বিকজ না, বিকজ না, আপনি আমি আপনি আমি আমি নিজে আমার কথা তো আমি সেলফ ক্রিটিক্যালি তো বলিনি এখনো। আচ্ছা, আমাকে বলতে হবে, আপনি বলেন যে এদেরকে কি করে করলেন। জি। সেকেন্ড হচ্ছে, এখন এই দেশের বাম আন্দোলন হুম, হুম, প্র্যাকটিক্যালি এই 14 দল ঘটনার মধ্য দিয়ে এটা মেনন বা ইনু সাহেব বা আমরা যে আছি, হুম। তারা চলে যাবার পরে আপনার একটা বিশাল শূন্যতা বিরাজ করবে আপনারা থাকতেই বা কি এবং পূর্ণতা পেয়েছে? না, বিশাল শূন্যতা হয়েছে। এই দেশে বামপন্থীদের প্রতি মানুষের আস্থা হুম, হুম, সহসা ফিরে আসবে না, এক। ওকে। দুই হচ্ছে, আমার সেলফ ক্রিটিক্যালি বলতে চাই, আমি ওই সুবিধাবাদী থেকে নিজে বঞ্চিত নই কিন্তু। ও আপনিও তাদের অন্তর্ভুক্ত। এটা একটা বলেছেন আপনি। জি, হ্যাঁ, জি। আমিও তাদের থেকে বঞ্চিত, মানে তাদের আলাদা নন। অন্তর্ভুক্ত নই। আলাদা, এখন আলাদা। রাইট, না, আলাদা নয়। এবং সেই অর্থে অ্যাজ এ হোল, আমি বলছি অ্যাজ এ হোল, কোনো পার্টিকুলার না। রাইট। আর কেউ আমি একটা আ উত্তর দিয়ে দিচ্ছি। আমরা আমরা ওর কোনো বন্ধু বলেছে, হ্যাঁ,
জি, না, উত্তরটা হয়ে যাক, আর জি, হলো হলো, না জি, হলো না। জি, এই যে আমাদের কোন বন্ধু এত কথা আপনি বলছেন এখন, ক্যাবিনেটে তখন বলেন নাই বলেন না কেন? কেন? রাইট। ক্যাবিনেটে বলা তো প্রাসঙ্গিকতা আসে নাই। আচ্ছা, ক্যাবিনেটে তখন যে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ধরনের দুর্নীতির বীভৎস চেহারা হ্যাঁ, তখন তো দেখা যায় নাই। আচ্ছা, ঠিক আছে। আমার আমার মনে হয় যে আপনার বক্তব্য মাদকাসক্তির যে বীভৎস চেহারা, আপনার বক্তব্য হ্যাঁ? পরিষ্কার। আমি একটু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর কাছে আসতে চাই। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমাদের আসলে একটু সময় টাইম ম্যানেজমেন্টে আমি একটু আজকে কম নম্বর পেয়েছি। এইটা হচ্ছে যে আপনার কাছে প্রশ্ন যে আপনি কি বিএনপির সঙ্গে আপনার দল কি কোনো ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছেন? আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গেছিলেন। বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা। কিন্তু আপনি সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই। এই ব্যাপারটাকে একটু আপনি ব্যাখ্যা করবেন? যে আপনি আসলে প্রধান যে আ আ বিরোধী মত তার সঙ্গে বা পাশে বা একজোটে থাকছেন না কেন? যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে ৪ জোট শরিকের সঙ্গে বিএনপির মত বিনিময়, আ সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন। এই খবরটার নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থ কোথায়? না, আপনাকে ধন্যবাদ। না, আসলে কে কি বলল না বলল, আমি ছেড়ে দিয়েছি বিএনপি, বিএনপি ছেড়ে দিয়েছে, এগুলি আসলে ইম্পোর্টেন্ট না। মানুষ তো হুম, অনেক কথাই বলে। আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম। যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কারপন্থী ছিল। আমি বিএনপির সময় ২০০৬, ৭, ৮ থেকে 1-11 এর পর থেকে ছিলাম। মানুষ জানে, এটা যারা জানে বিএনপিকে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম। ২০১৮ নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি বিকজ আ অনেক কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না বা বিএনপি ব্যালেন্স করতে পারছিল না। আর আমি কোন সময় বিএনপি থেকে বের হয়ে টিপিক্যাল যে পলিটিক্সটা হয়, বিএনপি হুম, কে গালিগালাজ করা, এই করো, ওই করো, আমি কোন সময় সেটা করি নাই। আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল, এই কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, এই ইস্যুতে আমি বিএনপির সাথে এক ছিলাম। বাট আমি যুগপথে ছিলাম না, অন্যভাবে ছিলাম না বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না। আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান। আমি হুম, চেষ্টা করি পলিটিক্স এর রেলেভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট বিকজ আমরা অনেক বড় দল না। আমরা আমাদের মতো গোছাই, আমাদের মতো কাজ করি, আমাদের মতো হুম। কথা বলি। বিএনপির মতো করেই যে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করতে হবে, দ্যাটস নট নেসেসারি। আমি আমার মতো করে করতে পারি। বিএনপির ১০ টা ব্যাপারের সাথে আমি দ্বিমত করতেই পারি, আবার ১০ টা ব্যাপারের সাথে একমত করতেই পারি। যখন আপনি অনেক বড় জোট করেন, অনেক ব্যাপারে আপনার অপিনিয়ন আপনি দিতে পারেন না। এই কারণেই আমি সেখান থেকে চলে আসছি। বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু বিএনপির মতো করেই যে বাংলাদেশে সব আন্দোলন করতে হবে বা বিএনপির মতো করেই যে আপনার বিএনপির করতে সাথে হবে অ্যাজ বিএনপির সাথে ইন্ডিভিজুয়াল। বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোনো আন্দোলনের হ্যাঁ, কথা আপনি ভাবছেন কিনা? বিএনপির নেতৃত্বে বা না, বিএনপির না, সাথে? এখন পর্যন্ত না, এখন তো কোনো আন্দোলন নেই। এখন কোনো আলাপ নিয়ে আন্দোলন নেই। তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে পলিটিক্স এ রেলেভেন্ট থাকতে চায়, উনারা হয়তো বিএনপির সাথে কাজ করে। ভেরি গুড, তা উনারা উনার মতো কাজ করে। বাট আমার যেমন বিএনপির সাথে থাকতে হবে। এই কথাটা আসলে আমার কাছে পলিটিক্যালি কারেক্ট মনে হয় না। যে ওকে। আমার যে কোনো ব্যাপারে কথা বলতে হবে। বিএনপির চেয়ে আমার তো টিআরপি কম না। আলহামদুলিল্লাহ। সো আমি একটা কথা বললেও মানুষ শুনছে, মানুষের কাছে যাচ্ছে। তো ওইটা তো আর আমার না, আইডেন্টিটি ক্রাইসিস নাই। অফ কোর্স না যদি কিন্তু আপনি এরকম কোনো কি একটা ঘটনা ঘটে, কিন্তু সেখানে আপনি তো আমরা কথা বলতেই পারি, একটা আলাপে যেতেই পারি। ওকে, বাট মানে এই মুহূর্তে আপনার কোনো এরকম কোনো লক্ষ্য নাই যেটা আসলে জনাব আমির খসরু মাহমুদ না, চৌধুরী না, না। আমরা বলছেন যে আমাদের কোন দল গোছাচ্ছি। আমরা আমরা আরেকটা কথা কি খালেদা মাথায় হুম, রাখতে হবে। বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই। বিএনপির মতো করে রেলেভেন্ট বিকজ বিএনপি আওয়ামী লীগের অ্যাবসেন্স এ বিএনপি ইস দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি। হুম, আর আমাদের কাজ হলো পলিটিক্স এর রেলেভেন্ট থাকা হুম, অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি করা। আমি একটু ফেরত আসি ভাইদের কথার ব্যাপারে যে আপনি যখন দিলীপ ভাইকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে মেনন ভাই, দিলীপ ভাই বা ইউনুস সাহেবরা না থাকলে এই আর আসবে না। আসলে আসবে না। উনাদের সব আমি আমি আমার ওপিনিয়ন দিচ্ছি হুম, যে পলিটিক্স এর সবচেয়ে বড় জিনিস হলো অ্যাডাপ্টেবিলিটি। উনারা অ্যাডাপ্টেবিলিটি করতে পারেন নাই। এবং আওয়ামী লীগ সরকারকে আমি ধন্যবাদ দেই যে উনাদের মধ্যে যে একটা সুপ্ত বর্জুয়া ছিল, সেটা ইনু সাহেব, বড়ুয়া সাহেব, মেনন সাহেবকে বর্তমান সরকার মন্ত্রী বানিয়ে এটা জাতির কাছে প্রকাশ করে দিয়েছে। ওকে, বিকজ ওকে, কমিউনিজমকে তো উনারা কোনোভাবেই ওই আদর্শে তারা রাখতে পারে নাই। এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন, হুম, হুম, ওইখানকার এমপি হয়ে সমালোচনা করেন। আপনার মনে আছে মেনন সাহেব একবার বলল একটা কথা যে আমরা ভোটে হই নাই। পরের দিনই দুদকে নোটিশ চলে গেল। মেনন হুম, সাহেব চুপ হয়ে গেলেন। তো আমার কথা হলো যে আপনার যখন হ্যাঁ, এত কিছু আ এট স্টেক, হ্যাঁ, আমার তখন তো আর আসলে আপনি তো আর আগাতে পারবেন না। আমার মনে হয় যে আমরা একটু শেষ প্রসঙ্গে শেষ প্রশ্ন করতে চাই। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি একজন জুরিস্টও বটে এবং দিলীপ বড়ুয়ার কাছে আমরা শেষ লাইনটা শুনবো। সেইটা হচ্ছে যে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ঘিরে যে উদ্ভূত সমস্যাটা হয়েছে, এইটা জনাব দিলীপ বড়ুয়াকে আমি কোট করি, তাহলে এটা বলাটা একটু সহজ হবে। জনাব দিলীপ বড়ুয়া বলছেন যে এটা বিচার বিভাগের উপর ন্যস্ত না করে নির্বাহী বিভাগকে তিনি এটা সমাধান করতে বলছেন। আপনার একটু মতামত শুনবো। আপনি যদি ১ মিনিট বা ১.৫ মিনিট একটু আপনার মতামত দেন একজন জুরিস্ট হিসেবে, যে এটা আসলে যে জায়গায় দেখুন, আমি এসছে। আপনাকে একটা কথা জি, বলি।
আমি আপনাকে একটা কথা বলি, লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের জাজ সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে, এটা না আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত, এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা 100% যুক্তিযুক্ত। এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে, সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত, যেটা সরকার আগেই বলেছিল। আদালত দিয়ে না, এগুলি পলিটিক্যাল জিনিস। আজকে আমার কষ্ট লাগছে যে আজকে 10টা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে, 10টা বড় বড় নেতা চলে যেতে পারতো, ওদের সাথে বসতো, কথা বলতো। ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংক্রাফট হয়ে গেছে। আওয়ামী লীগ আজকে ওই লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে, যে বসো তোমরা, তোমাদের সাথে কথা বলি, আসো বসো, যেটা আমরা 20 বছর আগে দেখতাম বা 30 বছর আগে হতো। আজকে নাই। আজকে আপনারা কমিশন গঠন করছেন, নির্বাহী কথা। কেন নির্বাহী হবে? এদেরকে খেতে ডাকো, এদেরকে ভাত খেতে ডাকো, বাড়িতে ডাকো, বসো, তোমাদের কি দরকার কথা বলো। দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে। এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে, লাঠি দিয়ে, ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই, এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে। কোনো জাজ সাহেবের কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে, মেধা পড়ে যাবে, কার নাতিপুতি থাকবে তারা হবে, এটা আসলে হাস্যকর। আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত, এবং পলিটিশিয়ান তো নাই, পাবে কই? হ্যাঁ, কারে কারে পাঠাবে? তো যাই হোক, পলিটিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই কোটাটা সম্পূর্ণ বাতিল না করে, যেমন ছিল আগে, যেমন ছিল 8-10% যেটা রেখে, মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের মেধাটা না আসলে, মেধাবীরা না আসলে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমার আমার মনে হয় যদি স্টেটসম্যানের মতো চিন্তা করে, তাহলে আমার মনে হয় সরকারের এভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত। এই এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে, এটা আসলে মেনে নেওয়া যায় না এখন আর। জনাব আদালত রহমান পার্থ, আপনাকে ধন্যবাদ। জনাব দিলীপ বড়ুয়া, এই ব্যাপারে আপনার শুধু একটি কথাই শুনতে চাই যে আসলে যেটি আওয়ামী লীগকে ব্যাংক্রাফট বলছিলেন ব্যারিস্টার পার্থ, সেটা কি আপনার কাছে আসলেই মনে হয় যে এই কোটা নিয়ে যে সমস্যার কথা আপনি বলছেন, যে বিচার বিভাগের উপর ন্যস্ত না করে সমাধান করার কথা যে আপনি আহ্বান করছিলেন, সেই আহ্বান শোনার মতো কেউ কি সরকারের দলে আওয়ামী লীগে কোথাও আছে কিনা? আপনি 1 মিনিটে যদি বলতেন। না, আমাদের মাননীয় বিচারপতিরা তো রায় দিয়েছেন যে সরকার যে কিছু ইচ্ছা করলে করতে পারে। হুম, তো আমার কথার সাথে তো ওই রায়ের মিলছে, একটা মিল আছে। সামঞ্জস্য আছে, জি, সামঞ্জস্য আছে। হ্যাঁ, জি। কিন্তু আওয়ামী লীগের এরকম লোক তো আছে কিনা যারা এটাই গিয়ে এটা করবে, নাকি পরে অন্য সময়ের মতো যেরকম আওয়ামী হয় লীগের একটি টপ থেকে একটি খালি নির্দেশ আসবে বাস? আওয়ামী লীগের আওয়ামী লীগের যে করবে কি করবে না, এটা তাদের দায়িত্ব। এটা তো আমরা আচ্ছা, তো আর আপনার বলতে কাছে পারবো কি না। মনে হয়? মানে এইটাই। দায়িত্বের কথা না, মানে আপনার কাছে কি মনে হয় করবে কিনা? করার লোক আছে কিনা? আমরাও কিন্তু একটু আমরাও একটু অবাক হচ্ছি। এরকম একটা ঘটনা ঘটতেছে, আমাদের 14 দলের মিটিং নাই। আহ 14 দলের একটা মিটিং করে একটা যে স্টেটমেন্ট দেব জয়েন্টলি, জি, সেটাও সৌভাগ্য আমাদের হচ্ছে না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ এটাই ভেরি আমি এক্সাক্টলি, মাচ। বলতেছি যে এত বড় রাইট। একটা পলিটিক্যাল ক্রাইসিস, বাট হুম, দেয়ার ইজ হুম। নো পলিটিক্স। এইটাই দেয়ার ইজ নো বলতেছি, বডি, নির্বাহী হ্যাঁ, বিভাগ এটা করছে। সেজন্য এটা আপনি নিজে চিন্তা করে দেখেন, সেজন্য এগুলি এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়। ইভেন কি হুম, গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল, আওয়ামী লীগ পলিটিক্যালি হ্যান্ডেল করেছিল, সেখানে আওয়ামী লীগ গিয়েছিল, সেটা পরে তারা চলে গেছে কোথায়? আজকে আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান। এই কারণে আওয়ামী লীগের 10টা নেতা নাই যে যে বলবে যে আসেন বসি, আসো তোমরা আমাদের সন্তানের মতো বসো, কথা বলো। এর ওই অ্যাকসেপ্টেবিলিটি কারণ নাই। সো এই জন্য আমি বলি যে আওয়ামী লীগের সিরিয়াসলি, আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান। এই জন্য দ্যাট ইজ দ্য প্রবলেম। ওকে। ব্যারিস্টার আব্দুল রহমান পার্থ, জনাব দিলীপ বড়ুয়া, আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।